ওয়েলকাম স্টুডেন্ট। দেখো, আমরা আগের দিন শুরু করেছিলাম পৃষ্ঠতলীয় রসায়ন। এই পৃষ্ঠতলীয় রসায়নের প্রাথমিক যে অংশটুকু সেটা নিয়ে তোমাদের সঙ্গে আমরা আলোচনা করেছিলাম এবং সেখানে তোমরা খেয়াল করবে শোষণ অধিশোষণ সংক্রান্ত আলোচনাগুলো আমরা করেছিলাম। আজকে আমরা দেখো তারপর থেকে শুরু করতে চলেছি। খেয়াল করো কি শুরু করতে চলেছি, অধিশোষণের কারণ। তোমাদের মনে আছে আগের দিন আমরা শোষণ এবং অধিশোষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তাদের পার্থক্য ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন আমরা শুরু করব দেখো অধিশোষণের কারণ। খেয়াল করো আমরা কি করেছি, ধরে নাও এটা একটা কঠিন পদার্থ, যে কোনো কঠিন বস্তু। এই বস্তুগুলোর ক্ষেত্রে দেখো অণুগুলো পরপর পরপর একটা অপরটার সঙ্গে পাশাপাশিভাবে সজ্জিত আছে। একাধিক অণু সজ্জিত হয়ে একটা কঠিন উপাদান সৃষ্টি করেছে। এবার দেখো এই কঠিনের মধ্যে আমরা যদি এই কঠিনের অণুর কথা বিবেচনা করি, তার আগে দেখো তোমাদের নিশ্চয়ই খেয়াল পড়ছে যে অধিশোষণ ঘটনাটা কি ছিল, পৃষ্ঠতলের ঘটনা। তো খেয়াল করো এখানে আমরা যদি এর অভ্যন্তরে ধরো এই অণুটা, এটা একটা এ অণু, এ অণুটাকে বিবেচনা করি, তাহলে এ অণুটার কি আছে, চারিদিকে অন্য সব অণু দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। ফলে এই অণুটাকে কি করবে, অন্য অণুগুলো তোমার কি হবে, চারিদিক থেকে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে এর উপর। অর্থাৎ দেখো এ অণুটার কথা যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা কি দেখতে পাবো, যে এ অণুটা কি হচ্ছে, চারিদিক থেকে সুষমভাবে পরিবেষ্টিত হয়ে আছে। ফলে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে এর উপরে চারিদিক থেকে একটা সুষম বল ক্রিয়া করেছে। তাহলে এ অণুটার উপর আমরা কি বলতে পারি, সুষম বল ক্রিয়া করে। তাহলে দেখো এ অণুটার উপর যখন একটা সুষম বল ক্রিয়া করেছে এবং চারিদিক থেকে বলগুলো কি আছে, সমানভাবে ক্রিয়া করেছে, ফলে এর উপরে তাহলে কি হবে, লব্ধি বল কি হবে, লব্ধি বল কি হবে, শূন্য। এই লব্ধি বল শূন্য হওয়ার জন্য কি হবে, এ অণুটি কি হবে, সুস্থিত। আচ্ছা দেখো তোমাদের আমি অণু বলে শুরু করেছি, ভালো করে দেখো অণু, এটা যে অণু হবে তার কোনো মানে নাই। এটা কি হতে পারে, কোনো ধাতব পদার্থ হলে তার ক্ষেত্রে হবে পরমাণু, কোনো যৌগ হলে তার ক্ষেত্রে হবে অণু, এবং এটা যদি তরল হয় তরলের ক্ষেত্রে এটা আমরা অণুর কথা বিবেচনা করব। এবার দেখো তাহলে আমরা অভ্যন্তরে অবস্থিত কোনো একটা অণুর কথা বিবেচনা করলাম। এবার দেখো এই পদার্থটার পৃষ্ঠতলের একটা অণু নিচ্ছি, ধরো এই বি অণুটা। তাহলে বি অণুটা খেয়াল করো, এর তিন দিকে অপর অণু দ্বারা পরিবেষ্টিত আছে, এদিকটা ফাঁকা আছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে সুষম ভাবে পরিবেষ্টিত নয়। তাহলে এই অণুটা সুষম ভাবে পরিবেষ্টিত নয়। এবার লক্ষ্য করো এর উপরে যে বলগুলো ক্রিয়া করবে, তাহলে কি হবে, এদিকের অণু একে আকর্ষণ করবে, এদিকের অণু আকর্ষণ করবে, এদিকের আকর্ষণ করবে, এদিকেও আকর্ষণ করবে, এদিকেও আকর্ষণ করবে। কিন্তু দেখো উপর দিকে একে আকর্ষণ বল বা এর উপরে আকর্ষণ বল প্রয়োগ করার মতো কোনো অণু নাই। তাহলে দেখো এর তিন দিকে একটা বল ক্রিয়া করছে, এদিকে কোনো বল ক্রিয়া করছে না। তাহলে একে আমরা কি বলতে পারি, যে এর উপরে কি হচ্ছে, একটা অসম বল ক্রিয়া করছে। তো
তোমরা জানো কোনো বস্তুর উপরে যদি অসম বল বা কোনো অণু বা পরমাণুর উপরে যদি অসম বল ক্রিয়া করে তাহলে কি হয়, তার উপরে একটা পীড়ন কাজ করে, পীড়ন কাজ করে। তাহলে এই অসম বল ক্রিয়া করার জন্য এই অণুটা কি হবে, অণুটা সুস্থিত হবে না, সুস্থিত নয়, এবং এর ক্ষেত্রে কি হবে, শক্তি বেশি, বা এর ক্ষেত্রে তোমার কি হবে, মুক্ত শক্তির মান বেশি। আবার বলছি, দেখো ভালো করে খেয়াল করো, তাহলে আমরা কি দেখলাম, যে কোনো কঠিনের একটা আভ্যন্তরে কোনো একটা অণু বা পরমাণু সুষমভাবে পরিবেষ্টিত থাকার জন্য তার উপরে লব্ধি বল কি হয়, শূন্য, ফলে অণুটা হয় সুস্থিত। কিন্তু পৃষ্ঠতলের একটা অণুর উপর কি আছে, একটা অসম বল ক্রিয়া করে। অসম বল ক্রিয়া করলেই কি হবে, একটা পীড়ন কাজ করবে। পীড়ন কাজ করলে অণুটা কি হবে, সুস্থিত হবে না, এবং এর মুক্ত শক্তির মান কি হবে, বেশি হবে। এবার তোমরা জানো যে কোনো সিস্টেম, যে কোনো পদার্থ, অণু, পরমাণু, সে কি চায়, সুস্থিত অবস্থায় যেতে, মুক্ত শক্তি কমাতে। তাহলে খেয়াল করো, এ কি চাইবে, মুক্ত শক্তি কমাতে, কোনটা, বি অণুটি। তাহলে মুক্ত শক্তি কমানোর জন্য কি করবে, কেন এর মুক্ত শক্তি কম নয়, এর এদিকে কোনো অণু নাই সেই জন্য, বা অণু এদিকে কোনো কণা নাই সেই জন্য এর মুক্ত শক্তির পরিমাণটা বেশি। তাহলে এই দিকে যদি কোনো কণা থাকে তাহলে এর মুক্ত শক্তি কমে যাবে। সেই কারণে কি করবে, এইখানে যে গ্যাসগুলো, অর্থাৎ তার সংস্পর্শে যে গ্যাসীয় পরমাণুগুলো বিভিন্ন থাকে, সে কি করবে, গ্যাসীয় পরমাণুগুলোকে আকর্ষণ করবে, অর্থাৎ গ্যাসীয় পরমাণুগুলোকে আকর্ষণ করবে। আকর্ষণ করে কি করবে, তার পৃষ্ঠতলে এরকম করে, আচ্ছা এটা অন্য কালি দিয়ে করছি, তার পৃষ্ঠতলে কি করবে, এরকম গ্যাসীয় পরমাণুগুলোকে আটকে রাখবে। আটকে রেখে সে সুস্থিত অবস্থায় আসতে চাইবে, ফলে তার মুক্ত শক্তি কম হবে। এবার দেখো, এই গ্যাসীয় পরমাণুগুলোকে যদি আকর্ষণ করে তার পৃষ্ঠতলে আটকে রাখে, তাহলে সেই ঘটনাটাই হলো অধিশোষণ। তাহলে এইটাই হলো তোমার কি আছে, অধিশোষণের কারণ। তোমরা অন্যভাবেও ভাবতে পারো। খেয়াল করো তো কি হয়েছে এখানে। এখানে দেখো, এই দিকে এই বি অণুটার উপরে এইদিকে এদিকে একটা আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে আমরা কি বলতে পারি, যে বি অণুটার উপরে একটা আভ্যন্তরীণমুখী আকর্ষণ বল ক্রিয়া করছে। তাহলে এই আভ্যন্তরীণমুখী আকর্ষণ বলটা এর উপরে ক্রিয়া করার জন্য সেই ক্রিয়ার প্রভাবটা কি হবে, তার সারাউন্ডিংয়েও ছড়াবে। তাহলে তার সারাউন্ডিংয়ে যদি সেই আকর্ষণ বলটা ছড়ায়, তাহলে সারাউন্ডিংয়ে যে গ্যাসীয় পরমাণুগুলো থাকবে, সেই গ্যাসীয় পরমাণুগুলোকে কি হবে, ওই পৃষ্ঠতলের অণুতে একটা আভ্যন্তরীণমুখী আকর্ষণ বলের প্রভাবে তার পৃষ্ঠতলে টেনে নেবে এবং পৃষ্ঠতলে সঞ্চিত করবে। ঠিক আছে, তাহলে পৃষ্ঠতলে সঞ্চিত করার জন্য তোমার কি হবে, অণুটা বা এর চারিদিকে গ্যাসীয় পদার্থ সঞ্চিত হবে, অর্থাৎ অধিশোষিত করবে। তাহলে এখানে দেখো আমরা কি দেখলাম, তাহলে এ মুক্ত শক্তির মান বেশি। তাহলে এ সুস্থিত হওয়ার জন্য বা মুক্ত শক্তির মান কমানোর জন্য কি হবে, মুক্ত শক্তির মান কমানোর জন্য সে কি করবে, তার সংস্পর্শে থাকা বা তার কাছে থাকা গ্যাসীয় বা অন্য পদার্থ হতে পারে, তরল হতে পারে, কঠিন হতে পারে, গ্যাসীয় পদার্থের কণাকে আকর্ষণ করবে। তাহলে কি হবে, গ্যাসীয় পদার্থের কণাকে আকর্ষণ করবে, এবং আকর্ষণ করে কি করবে, পৃষ্ঠতলে আটকে রাখবে। তাহলে গ্যাসীয় পদার্থের কণাকে আকর্ষণ করে তার পৃষ্ঠতলে আটকে রাখবে। তাহলে এইটাই হলো তোমার কি আছে, কোনো পদার্থের অধিশোষণের মূল কারণ।
এরপরে আসছি আমরা, দেখো অধিশোষণের এনথালপি। এনথালপি অফ অ্যাবজর্পশন। তোমরা মনে করার চেষ্টা করো, আমরা যখন শোষণ এবং অধিশোষণের তুলনা করেছিলাম তখন বলেছিলাম অধিশোষণের ক্ষেত্রে কি হয়, তাপের পরিবর্তন ঘটে, আর শোষণের ক্ষেত্রে তাপের পরিবর্তন ঘটে না। তাহলে যখন অধিশোষণের তাপের পরিবর্তন ঘটে, তাহলে অধিশোষণের ক্ষেত্রে কি হবে, তার একটা এনথালপির পরিবর্তন ঘটবে, একটা এনথালপি থাকবে অধিশোষণের ফলে, অর্থাৎ তাপের গ্রহণ অথবা বর্জন হতে পারে। এবার আমরা সেটা দেখব যে সেটা কেন হয় বা কি কারণে হয়। খেয়াল করো, যখন একটা পদার্থে অধিশোষণ ঘটছে, ধরে নাও তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যে বিভিন্ন উদাহরণগুলো দেবো সাধারণত বেশি প্রচলিত যে উদাহরণগুলো সেইগুলোই দেবো। অর্থাৎ তোমার কি, কঠিনের ক্ষেত্রে কোনো গ্যাসের অধিশোষণ। ধরে নাও এখানে একটা কোনো কঠিন খণ্ড আছে, এর চারপাশে গ্যাসীয় অণু আছে। তাহলে গ্যাসীয় অণুগুলো কি হচ্ছে, চারপাশে ছোটাছুটি করে। তাহলে এই কঠিন পদার্থের সংস্পর্শে গ্যাসীয় অণুগুলো আছে এবং গ্যাসীয় অণুগুলো ছোটাছুটি করে বেড়াচ্ছে, তাদের একটা বিশৃঙ্খল অবস্থায় আছে। দেখো যখন অধিশোষণ ঘটবে তখন এই গ্যাসীয় অণুগুলো কি হবে, গ্যাসীয় অণুগুলো কি হবে, এই কঠিন অধিশোষকের পৃষ্ঠে এসে সঞ্চিত হবে। তাহলে অধিশোষকের পৃষ্ঠে এসে সঞ্চিত হলে অণুগুলো কি হয়ে গেল, সুস্থিত হলো। তাহলে তার বিশৃঙ্খল অবস্থা, অর্থাৎ তাদের বিশৃঙ্খল অবস্থায় যখন ছিল তাদের গতিশক্তির মান বা শক্তির মান বেশি ছিল। যখন অধিশোষিত হলো, তাহলে এখান থেকে এসে যখন এখানে অধিশোষিত হলো তখন সে কি হয়েছে, সুস্থিত হয়েছে। এখন দেখো এই সুস্থিত হওয়ার জন্য সে কি করবে, সে শক্তি, সুস্থিত হলেই শক্তি বর্জন করবে। তাহলে শক্তি বর্জন করবে, তাহলে শক্তি বর্জন করবে, সেই শক্তিটা কি আকারে বর্জন করবে, অর্থাৎ আমরা বলতে পারি তোমার কি ঘটবে, অর্থাৎ তাপের বর্জন ঘটবে। তাহলে প্রক্রিয়াটাকে আমরা কি বলতে পারি, তাপমোচী। অর্থাৎ তাহলে আমরা দেখলাম অধিশোষণ প্রক্রিয়া প্রকৃতপক্ষে কি হলো, একটা তাপমোচী প্রক্রিয়া। এবার দেখো এইটাকে আমরা তাপ গতিবিদ্যার সাহায্যে ব্যাখ্যা করব। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখো একটা কি ঘটনার উপর ভিত্তি করে ব্যাখ্যা করেছি, অর্থাৎ অণুগুলো বিশৃঙ্খল অবস্থায় ছিল, ছোটাছুটি করে বেড়াচ্ছিল, যখন এসে এর পৃষ্ঠতলে আটকে গেছে, একটা আকর্ষণ বল দ্বারা আটকে গেছে, ফলে আকর্ষণ বল দ্বারা আটকে যাওয়ার জন্য এখানে সুস্থিত হয়েছে। তাহলে অধিক শক্তি থেকে যখন কম শক্তিতে এসছে তখন সুস্থিত হয়েছে, এবং এই সুস্থিত হওয়ার ফলে কি করবে, সে কিছু পরিমাণ শক্তি বর্জন করবে। সেই বর্জন শক্তিটাই কি হবে, আমরা তাপের আকারে পাবো, অর্থাৎ প্রক্রিয়াটা তাপমোচী প্রক্রিয়া। এবার দেখো এইটাকে আমরা তাপ গতিবিদ্যার সাহায্যে দেখি। দেখো তাপ গতিবিদ্যার সাহায্যে এই ঘটনাটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে খেয়াল করো তো, অধিশোষণ প্রক্রিয়া, অধিশোষণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, দেখো প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। তাহলে অধিশোষণ প্রক্রিয়া যখন একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, তোমরা তাপ গতিবিদ্যা থেকে ক্লাস 11-এ পড়ে এসছো যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, মুক্ত শক্তির পরিবর্তন ঋণাত্মক। অর্থাৎ কোনো প্রক্রিয়া যদি স্বতঃস্ফূর্ত হয়, নিজে থেকে ঘটে, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হবে,
মুক্ত শক্তির পরিবর্তন, মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কি হচ্ছে ডেল্টা জি নেগেটিভ হয়েছে। তাহলে ডেল্টা জি নেগেটিভ হলো। এবার দেখো এই প্রক্রিয়ায় এনট্রপি, এই অধিশোষণ প্রক্রিয়া এনট্রপি কি হবে? এনট্রপির মান কি হবে? দেখো অধিশোষণে কি ঘটছিল, কঠিনের চারিপাশে যখন অণুগুলো ছিল বিশৃঙ্খল অবস্থায় ছিল, যখন অধিশোষণ ঘটেছে তখন বিশৃঙ্খল অবস্থা থেকে সুস্থিত অবস্থায় এসছে, অর্থাৎ বিশৃঙ্খলতা হ্রাস পেয়েছে। তাহলে বিশৃঙ্খলতা যদি হ্রাস পায় তাহলে এনট্রপি কি হবে? তোমরা জানো এনট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপক। তাহলে এর ক্ষেত্রে এনট্রপি কি হবে? এনট্রপি হ্রাস পাবে, অর্থাৎ এর ক্ষেত্রে ডেল্টা এস এর মান কি হবে? নেগেটিভ। তাহলে অধিশোষণ প্রক্রিয়া আমরা কি দেখলাম? স্বতঃস্ফূর্ত হওয়ার জন্য ডেল্টা জি, মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ, বিশৃঙ্খলতা হ্রাস পাওয়ার জন্য এনট্রপির মান অর্থাৎ তোমার কি আছে? ডেল্টা এস এর মান নেগেটিভ। এবার দেখো তোমরা গিবস মুক্ত শক্তি করে এসছো, তাহলে আমরা দেখি গিবস বা গিবস মুক্ত শক্তি না বলে আমরা দেখি গিবসের সমীকরণ থেকে। গিবসের সমীকরণ থেকে, গিবসের সমীকরণ থেকে তোমরা কি পেয়েছো খেয়াল করো, পেয়েছো ডেল্টা জি সমান ডেল এইচ মাইনাস টি ডেল এস। এবার এখানে লক্ষ্য করো যদি ডেল এস সমান নেগেটিভ হয়, ডেল এস যদি নেগেটিভ হয় তাহলে এই পুরো টার্মটা কি হবে? পজিটিভ। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ ডেল্টা জি সমান ডেল এইচ, আমি পজিটিভ লিখলাম বোঝানোর জন্য, টি ডেল এস হয়েছে। তাহলে এই হয়ে গেল আমাদের তোমার কি আছে? গিবস মুক্ত শক্তির সমীকরণ। এবার দেখো গিবস মুক্ত শক্তির সমীকরণ যখন আমরা ওটা পেয়েছি তাহলে কি হলো? দ্যাট ইজ ডেল্টা জি সমান ডেল এইচ প্লাস টি ডেল এস। এবার আমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হওয়ার জন্য ডেল্টা জি এর মান নেগেটিভ, অর্থাৎ এটা নেগেটিভ, এটার মান কি হয়ে গেল? এটা পজিটিভ। তাহলে খেয়াল করো তো এইটা যদি পজিটিভ হয় আর ডেল্টা জি কে যদি নেগেটিভ করতে হয় তাহলে ডেল এইচ এর মানটা কি হতে হবে? ভালো করে খেয়াল করো এখানটা, টি ডেল এস এর মান পজিটিভ, অর্থাৎ সমগ্র এই টার্মটার মান পজিটিভ। কিন্তু আমার মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ, তাহলে মুক্ত শক্তির পরিবর্তন যদি নেগেটিভ হয় তাহলে আমাদের ডেল্টা এইচ এর মান কি হতে হবে? অবশ্যই এখানে তোমার কি আছে? নেগেটিভ হতে হবে। তাহলে ডেল্টা এইচ যদি নেগেটিভ হয় তবেই আমাদের কি হচ্ছে? মুক্ত শক্তির পরিবর্তন নেগেটিভ হবে এবং প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে। তাহলে ডেল্টা এইচ এর মান নেগেটিভ যদি হয় তাহলে প্রক্রিয়াটা কি প্রক্রিয়া? তোমার তাপ মোচি প্রক্রিয়া। তাহলে এখান থেকে দেখো আমরা তাপ গতিবিদ্যা থেকেও ব্যাখ্যা করলাম যে প্রক্রিয়াটা তাপ মোচি প্রক্রিয়া হবে, অর্থাৎ তোমার কি হচ্ছে? অধিশোষণের ফলে তাপের উৎপন্ন হবে। এবার দেখো এই প্রক্রিয়াটা কি দেখলাম? তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, এই নেগেটিভ, এটা পজিটিভ, এবং প্রক্রিয়াটা চলতে চলতে তোমার কি হবে? এই যে এই নেগেটিভের মান তোমার কি হবে? যখন কমে আসবে এবং পজিটিভের মান আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং একটা সময় আসবে যখন তোমার ডেল এইচ এর মান এবং টি ডেল এস এর মান সমান হয়ে যাবে, তখন ডেল্টা জি এর মান কত হয়ে যাবে? 0, অর্থাৎ প্রক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ তারপরে আর অধিশোষণ ঘটবে না। কিন্তু তোমরা এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে জানো, দেখো এই প্রক্রিয়াগুলো অধিশোষণ ঘটবে না নয়, অধিশোষণ ঘটবে, অর্থাৎ কঠিনের পৃষ্ঠতলে গ্যাসের আসা অধিশোষণ ঘটবে। ঠিক একইভাবে তোমার কি হবে? একটা বিপরীতমুখী প্রক্রিয়াও চলবে, অর্থাৎ অধিশোষিত কিছু গ্যাস অণু পৃষ্ঠতল থেকে বেরিয়ে যাবে,
অর্থাৎ অধিশোষণ এবং বিশোষণ সমহারে চলবে, অর্থাৎ সাম্য অবস্থায় পৌঁছাবে, সেই অবস্থায় ডেল্টা জি এর মান তোমার কি হবে? নেগেটিভ। এই ডেল্টা জি এর মান শূন্য হবে। হয়েছে? এবার দেখো, এই যে অধিশোষণ প্রক্রিয়া, তাপমোচী প্রক্রিয়ায় যে পরিমাণ তাপ নির্গত হয় সেটা কি আমরা তোমার কি বলবো? অধিশোষণ এনথালপি। অধিশোষণ এনথালপি, এটা তো গেল সাধারণ সংখ্যা অধিশোষণ এনথালপি। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা মোলার অধিশোষণ এনথালপি বলি, অর্থাৎ মোলার অধিশোষণ এনথালপি। মোলার অধিশোষণ এনথালপি কাকে বলবো? দেখো, অধিশোষণ এনথালপি তো আমরা জানলাম, অর্থাৎ অধিশোষণের ফলে যে তাপের পরিবর্তন ঘটে সেটা। তাহলে মোলার অধিশোষণ এনথালপি কি হবে? 1 মোল গ্যাস অধিশোষণের ফলে যে তাপের পরিবর্তন ঘটে, তাহলে কি হবে? 1 মোল বা এটাকে বলি আরেকটু, অধিশোষক দ্বারা অধিশোষক দ্বারা 1 মোল পদার্থের অধিশোষণে যে তাপের পরিবর্তন ঘটে। তাহলে অধিশোষক দ্বারা 1 মোল পদার্থে, সেটা যে কোনো পদার্থ হতে পারে, 1 মোল পদার্থের অধিশোষণের ফলে যে তাপের পরিবর্তন ঘটে, তাহলে তাকে আমরা বলবো তোমার কি আছে? মোলার অধিশোষণ এনথালপি। এরপরে আসছি, দেখো অধিশোষণের প্রকারভেদ। অধিশোষণের প্রকারভেদ, টাইপ অফ অ্যাবজর্পশন। বলছে দেখো, অধিশোষণ 2 প্রকারের। একটা ভৌত অধিশোষণ, ফিজিক্যাল অ্যাবজর্পশন, আর একটা রাসায়নিক অধিশোষণ, কেমিক্যাল অ্যাবজর্পশন। এটা কিসের উপর ভিত্তি করে? এই যে প্রকারভেদটা আমরা করেছি, প্রকারভেদটা করেছি কিসের উপর ভিত্তি করে? বলছে দেখো, এই যে অধিশোষিত পদার্থগুলো যখন অধিশোষকের উপরে আটকে যাচ্ছে, তখন যে আকর্ষণ বল দ্বারা আটকাচ্ছে তার উপরে নির্ভর করে। তাহলে কার উপরে নির্ভর করে এই যে প্রকারভেদটা করেছি? কার উপরে নির্ভর করে প্রকারভেদটা করেছি? অধিশোষিত পদার্থের উপর অধিশোষকের আকর্ষণ বলের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে তোমার একটা কোনো কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে যে গ্যাসগুলো অধিশোষিত হচ্ছে, একে এই যে কঠিন পদার্থটা আকর্ষণ করছে, কোন বল দ্বারা আকর্ষণ করছে বা কেমন বল দ্বারা আকর্ষণ করছে, তার উপরে নির্ভর করে অধিশোষক কয় প্রকারের? 2 প্রকারের। ভৌত অধিশোষক, ফিজিক্যাল অ্যাবজর্পশন, এবং রাসায়নিক অধিশোষণ, কেমিক্যাল অ্যাবজর্পশন। হয়েছে? তাহলে এবার দেখো, আমরা এই দুটো অধিশোষক কি সেইটাকে, অর্থাৎ কার ক্ষেত্রে কোন আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে আমরা লক্ষ্য করব। দেখো, ভৌত অধিশোষণ। ভৌত অধিশোষণ, এবং আমরা পাশাপাশি রাসায়নিক অধিশোষণও লিখব। রাসায়নিক অধিশোষণ।
বলছে দেখো ভৌত অধিশোষণ, ভৌত অধিশোষণ কোথায় এবং কখন হয়? বলছে দেখো যখন যে কোনো কঠিন পদার্থ যখন অন্য পদার্থকে অধিশোষিত করে একটা দুর্বল ভ্যান-ডার-ওয়াল বলের মাধ্যমে, তখন যে অধিশোষণ ঘটে তখন তাকে আমরা তোমার কি বলবো? ভৌত অধিশোষণ। আর রাসায়নিক অধিশোষণটা কি? রাসায়নিক অধিশোষণ হচ্ছে যখন অধিশোষকের সঙ্গে অধিশোষিত পদার্থের একটা রাসায়নিক বন্ধন গঠিত হয়। তাহলে এর ক্ষেত্রে কি হলো? ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হলো? একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা অধিশোষিত পদার্থগুলোকে আকর্ষণ করেছে। আর রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হলো? অধিশোষিত পদার্থগুলো তোমার কি আছে? একটা রাসায়নিক বল দ্বারা বা রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে। তাহলে যেখানে রাসায়নিক বল দ্বারা বা রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হবে তাকে আমরা বলবো রাসায়নিক অধিশোষণ। আর যেখানে দুর্বল ভ্যান-ডার-ওয়াল বল দ্বারা আকর্ষণ হবে তাহলে তাকে আমরা বলবো তোমার কি আছে? ভৌত অধিশোষণ। তাহলে দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়? তাহলে ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়? অধিশোষিত কণাগুলি ভ্যান-ডার-ওয়াল বল দ্বারা আকর্ষিত হয় বা আকর্ষিত থাকে। আর এখানে আমরা কি বললাম? যে এখানে তাহলে কণাগুলো কি হয়? কণাগুলি রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এই রাসায়নিক বন্ধনটা জেনে রাখবে, এই রাসায়নিক বন্ধনটা সাধারণত সমযোজী প্রকৃতির বন্ধন সৃষ্টি হয়, অর্থাৎ সমযোজী প্রকৃতির বন্ধন। তাহলে দুটোর উদাহরণ আগে দিয়ে দিই, তারপরে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। বলছি দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি উদাহরণগুলো কি আছে বা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই ভৌত অধিশোষণ? চারকোল দ্বারা গ্যাস অধিশোষণ। চারকোল দ্বারা গ্যাস অধিশোষণ বা প্রাণীজ অঙ্গার দ্বারা মিথিলিন ব্লু। তোমাদের আগের দিন উদাহরণ দিয়েছিলাম। মিথিলিন ব্লু কণার অধিশোষণ হয়েছে। মিথিলিন ব্লু কণার অধিশোষণ। রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কোনগুলো দেখব? বলছে দেখো সক্রিয় চারকোল দ্বারা O2 গ্যাস অধিশোষণ। খেয়াল করে এখানে চারকোল দ্বারা গ্যাস, যে কোনো গ্যাসের অধিশোষণ কিন্তু ভৌত অধিশোষণ। আবার সেটাই যদি সক্রিয় চারকোল দ্বারা অক্সিজেন গ্যাসের অধিশোষণ হয় তখন সেটা রাসায়নিক অধিশোষণ হবে। কি হয়? আর কি? নিকেল, প্লাটিনাম ইত্যাদি দ্বারা তোমার কি আছে? হাইড্রোজেন গ্যাস অধিশোষণ। তাহলে এইগুলো হচ্ছে তোমার কি আছে? রাসায়নিক অধিশোষণ। এবার দেখো এদের যদি আমরা তুলনাগুলো দেখি, অর্থাৎ কোনটা কার ক্ষেত্রে কি রকম ঘটনা ঘটে। দেখো প্রথমেই আমরা দেখব যেটা সুনির্দিষ্টতা। সুনির্দিষ্টতা
এই সুনির্দিষ্টটা কি, অর্থাৎ কার ক্ষেত্রে বা কার সঙ্গে অধিশোষণ ঘটনাটা ঘটছে। খেয়াল করো, এই ভৌত অধিশোষণ সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট নয়। অর্থাৎ কি হচ্ছে, যে কোনো কঠিন, যে কোনো গ্যাসকে অধিশোষিত করে। হয়েছে, যে কোনো কঠিন যে কোনো গ্যাসকে অধিশোষিত করে। কেন বলছে, দেখো এর ক্ষেত্রে আকর্ষণ বলটা কি, ভ্যান ডার ওয়াল। এই ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলতে কার মধ্যে ক্রিয়া করে, যে কোনো পদার্থের মধ্যেই ক্রিয়া করে। তাহলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলতে তোমার কি আছে, সার্বজনীন। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলতে সার্বজনীন, অর্থাৎ যে কোনো পদার্থের মধ্যে ক্রিয়া করবে। তাহলে যে কোনো পদার্থের মধ্যে যদি ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা ক্রিয়া করে, তাহলে এখানে কঠিনটা কি করবে, যে কোনো গ্যাসকে অধিশোষণ করবে। সেই জন্য এখানে তোমার কি হয়ে যায়, যে কোনো কঠিন দ্বারা যে কোনো গ্যাসকে অধিশোষিত করে। এবার দেখো রাসায়নিক অধিশোষণটা কি, এটা সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট প্রকৃতি, অর্থাৎ কঠিন যে কোনো গ্যাসকে অধিশোষণ করে না। কেন, এখানে খেয়াল করো, এখানে কি ঘটছে, রাসায়নিক বন্ধন ঘটছে। তোমরা জানো রাসায়নিক বন্ধন সবার সঙ্গে সবার ঘটা সম্ভব না। যেমন সোডিয়ামের সঙ্গে ক্যালসিয়ামের তো রাসায়নিক বন্ধন ঘটতে পারে না। সেই কারণে এখানে কোন পদার্থগুলোর অধিশোষণ ঘটবে বা কঠিনে কোন গ্যাসগুলোর অধিশোষণ ঘটবে, বলছে সেই গ্যাসগুলোরই অধিশোষণ ঘটবে যারা ওই কঠিনের সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনের সমর্থ, বা যাদের সঙ্গে, যে গ্যাসের সঙ্গে ওই কঠিনটির রাসায়নিক বন্ধন ঘটা সম্ভব। তাহলে এখানে কার সঙ্গে ঘটবে, যে গ্যাসগুলি কঠিনের সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনে সক্ষম। তাহলে কোন গ্যাসগুলোর অধিশোষণ ঘটবে, যে গ্যাসগুলো ওই কঠিনে, কোন কঠিনে, যে অধিশোষিত করছে, বা আরো ভালো করে বললে হয় অধিশোষক দ্বারা। তাহলে অধিশোষকের সঙ্গে যদি গ্যাসগুলোর রাসায়নিক বন্ধন ঘটাতে সক্ষম হয়, তবেই এখানে তোমার কি হবে, অধিশোষণ ঘটবে। না হলে এক্ষেত্রে অধিশোষণ ঘটবে না। আর এখানে যেহেতু ভ্যান ডার ওয়াল বল দ্বারা আকর্ষিত হয় এবং ভ্যান ডার ওয়াল বল সর্বজনীন হয়, তাহলে এখানে কঠিন কি করবে, যে কোনো গ্যাসকেই অধিশোষিত করবে। এই রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে দেখো একটা উদাহরণ তোমাদের বলতে পারি। যেমন ধরো নিকেল হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে, কিন্তু নিকেল কি করে, জলীয় বাষ্পকে অধিশোষণ করে না। আবার ধরো অ্যালুমিনা বা অ্যালুমিনা জেল কি করে, জলীয় বাষ্পকে অধিশোষিত করে, কিন্তু এই অ্যালুমিনাই কি করে, হাইড্রোজেন গ্যাসকে অধিশোষণ করে না। তাহলে রাসায়নিক অধিশোষণ হচ্ছে সুনির্দিষ্ট প্রকৃতি। এরপরে আসছি দেখো আমরা পরাবর্ত অপরাবর্ত। পরাবর্ত অপরাবর্ত প্রকৃতি। বলছে দেখো এই ভৌত অধিশোষণ হচ্ছে পরাবর্ত প্রকৃতির।
আর রাসায়নিক অধিশোষণ হচ্ছে কি অপরাবর্ত প্রকৃতি। কেন বলছে দেখো, ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হলো, অধিশোষকের পৃষ্ঠে অণুগুলো ভ্যান ডার ওয়াল বল দ্বারা আকর্ষিত হলো, আকর্ষিত হয়ে রইল। আবার যদি ওকে আমরা করি, অর্থাৎ তাপ প্রয়োগ করি বা চাপ হ্রাস করি, তাহলে সেক্ষেত্রে দেখব কি বিশোষণ ঘটেছে, অর্থাৎ কণাগুলো আবার বেরিয়ে গেছে। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয়, রাসায়নিক বন্ধন গঠন হয়। তাহলে তোমরা জানো রাসায়নিক বন্ধন গঠন হলেই কি হবে, নতুন পদার্থ উৎপন্ন হবে। তাহলে যখন নতুন পদার্থ উৎপন্ন হবে তখন তোমার কি হবে, তাহলে সেইখান থেকে আবার পূর্বের পদার্থ বেরিয়ে যাওয়া সম্ভব নয়। যেমন ধরো তোমার কি আছে সক্রিয় চারকোণে, এর ক্ষেত্রে বলি সক্রিয় চারকোণে, সক্রিয় চারকোণে যদি অক্সিজেন গ্যাস অধিশোষিত হয়, তাহলে অধিশোষণের ফলে তোমার কি হবে, চারকোলের সঙ্গে রাসায়নিক বন্ধন হবে অধিশোষণে, এবং সেখানে কিছুটা কার্বন মনোক্সাইড ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এবং তার সঙ্গে এই অক্সিজেনটাও থাকবে, এবং সমস্ত এই পদার্থগুলো কি হবে, চারকোলের পৃষ্ঠতলে আটকে থাকবে। তাহলে এখন যদি আমি একে তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করে অক্সিজেনকে বের করতে চাই, অক্সিজেন কি করেছে, কিছুটা কার্বন মনোক্সাইড কিছুটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে গেছে, আর কিছুটা অক্সিজেন রয়ে গেছে। তাহলে তাপ প্রয়োগ করলে কি হবে, অক্সিজেন বেরিয়ে আসবে, তার সঙ্গে তোমার কি হবে, কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড বেরিয়ে আসবে। অর্থাৎ এখানে দেখো, তাহলে আমরা বিশোষিত করলে পুরো অক্সিজেনটা পাচ্ছি না। কিন্তু ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু শুধুমাত্র আটকে থাকে, তাহলে এখানে চাপ হ্রাস করে উষ্ণতা বৃদ্ধি করলে এই কঠিন অধিশোষকের পৃষ্ঠতলে গ্যাসগুলো আবার বেরিয়ে যাবে, অর্থাৎ বিশোষণ ঘটবে। তাহলে এটা পরাবর্ত প্রকৃতির, এটা পরাবর্ত প্রকৃতির নয়। এবার দেখো যেটাই আসছি, অধিশোষণ এনথালপি। অধিশোষণ, অধিশোষণ এনথালপি আগেই বলেছি দেখো, অধিশোষণের ফলে যে তাপের পরিবর্তন হয় তাতে অধিশোষণ এনথালপি। এখানে দেখো আকর্ষণ বলটা কি হচ্ছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। ভৌত অধিশোষণের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, ফলে এটা দুর্বল আকর্ষণ বল। দুর্বল আকর্ষণ বল, তাহলে দুর্বল আকর্ষণ বল দ্বারা যখন আকর্ষিত হয়েছে কোথায়, এই যে অধিশোষকের পৃষ্ঠতলে যখন গ্যাসগুলো এসে দুর্বল আকর্ষণ বল দ্বারা আকর্ষিত হয়েছে, তাহলে কি হবে, এখানে যে বর্জিত তাপের পরিমাণ সেটা কম হবে। তাহলে এখানে এনথালপির মান কি হবে, বা অধিশোষণ এনথালপির মান কি হবে, এনথালপির মান কি হবে, কম হবে। এবং এই মানটা কত হয়, সাধারণত 4 থেকে 40 কিলোজুল মোল ইনভার্স। সেটা ওদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানের উপর নির্ভর করে, কারণ তোমরা জানো গ্যাসের প্রকৃতির সঙ্গে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মানের প্রকৃতি পরিবর্তন হয়। সেই জন্য দেখবে অধিশোষণ মাত্রারও পরিবর্তন হচ্ছে, এটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুর্বল আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হওয়ার জন্য বর্জিত তাপের পরিমাণ তোমার কি হবে, কম হবে। এইখানে এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে কি হচ্ছে, রাসায়নিক বন্ধন হচ্ছে, অর্থাৎ রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে রাসায়নিক বন্ধন হয়। তাহলে রাসায়নিক বন্ধন হয় বা রাসায়নিক বন্ধন গঠন হলে এক্ষেত্রে আকর্ষণ বলের মান কি হবে, বেশি। তাহলে অণুগুলো অধিক আকর্ষণ বল দ্বারা কি হচ্ছে, অধিশোষকের পৃষ্ঠে আকৃষ্ট হয়ে আছে বা আটকে আছে। তাহলে অধিক আকর্ষণ বল, যখন একটা অধিশোষিত অণু অধিক আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হবে, তাহলে তার ক্ষেত্রে বর্জিত শক্তির পরিমাণ তোমার কি হবে, বর্জিত শক্তির পরিমাণ কি হবে, অনেক বেশি হবে। তাহলে বর্জিত শক্তির পরিমাণ বেশি হলে এখানে এনথালপির মান, এনথালপির মান
বেশি হবে। সাধারণত এনথালপির মান এক্ষেত্রে কত হয় বলছে 40 থেকে 200 কিলোজুল মোল ইনভার্স পর্যন্ত হয়। হয়েছে অধিশোষণ। এবার দেখো এর পরের যে তুলনাটাই আসছে, আচ্ছা গ্যাসের প্রকৃতির উপর কিরূপ নির্ভর করে এটা আমরা পরে আসবো। এর পরের যে তুলনাটাই আসছি দেখো, এটার ক্ষেত্রে আমরা বলবো সক্রিয়করণ শক্তি, বা তার আগে বলে দিই উষ্ণতা। উষ্ণতা অর্থাৎ উষ্ণতার প্রভাব কেমন। বলছি দেখো এই ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, এটা যে কোনো উষ্ণতায় ঘটে। এবং উষ্ণতা বৃদ্ধিতে অধিশোষণ হ্রাস পায়। তাহলে এটা হলো যে কোনো উষ্ণতায় ঘটে এবং উষ্ণতা বৃদ্ধিতে অধিশোষণ হ্রাস পায়। রাসায়নিক অধিশোষণে দেখো রাসায়নিক অধিশোষণে এটা কি হয় বলছে, এটা নিম্ন উষ্ণতায় ঘটে না। কেন? ভালো করে খেয়াল করো, কেন নিম্ন উষ্ণতায় ঘটে না? বলছে এখানে রাসায়নিক বন্ধন গঠন হয়। আর তোমরা জানো রাসায়নিক বন্ধন গঠনের জন্য কি হচ্ছে, সাধারণত সক্রিয় শক্তির প্রয়োজন বা সক্রিয়করণ শক্তির প্রয়োজন। তাহলে এখানে কি কারণে নিম্ন উষ্ণতায় ঘটে না? কারণ এখানে সক্রিয়করণ শক্তির প্রয়োজন। তাহলে সক্রিয়করণ শক্তির প্রয়োজন হলে তোমার কি করতে হবে, উষ্ণতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তোমার কি আছে, বেশি উষ্ণতায় ঘটে। তবে একটা জিনিস মনে রাখবে, যদিও উষ্ণতার প্রভাব নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসব, একটা জিনিস মনে রাখবে, খুব বেশি উষ্ণতায় এর হার কি হয়ে যায়, হার হ্রাস পায়। কেন হ্রাস পায় এই ঘটনাটা একটা বলি আগে। বলছে দেখে এখানে শুধু ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল সর্বদা ক্রিয়া করে, ফলে যে কোনো উষ্ণতাতেই ঘটে। এবং এর ক্ষেত্রে যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে অধিশোষণ হ্রাস পায়। কেন? বলছে দেখো এই যে কঠিন পদার্থের পৃষ্ঠতলে অণুগুলো আটকে আছে, আমরা যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে, অণুগুলোর গতিশক্তি কি হবে, বাড়তে থাকবে। এই অণুগুলোর গতিশক্তি বাড়তে থাকার জন্য তোমার কি হবে, এই অণুগুলো পৃষ্ঠতল থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ বিশোষণ ঘটবে। তাহলে যে হারে অধিশোষণ ঘটছিল, যদি বিশোষণের হারটা তার থেকে বেশি হয় বা বিশোষণের হারটা বেশি হয়ে গেলে অধিশোষণটার হার আমরা কি দেখব, বাহ্যিকভাবে দেখব কমে গেছে। ঠিক একই কারণে এর ক্ষেত্রে কি ছিল, নিম্ন উষ্ণতায় ঘটছে না, একটা নির্দিষ্ট উষ্ণতায় যেখানে এইখানে অণুগুলো সক্রিয় হয় বন্ধন গঠনের জন্য, সেই উষ্ণতায় ঘটবে। এবং যদি উষ্ণতা খুব বৃদ্ধি করি তাহলে ওই একই কারণ, গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য কিছু সংখ্যক অণু পৃষ্ঠতল থেকে দূরে সরে যাবে, কারণ তাদের গতিশক্তি কি হয়ে যাচ্ছে, অধিক উষ্ণতায় বেড়ে যাচ্ছে। ফলে এখানে অধিশোষণের হার কি হবে, হ্রাস পাবে। আচ্ছা খুব উচ্চ উষ্ণতায় করি, খুব উচ্চ উষ্ণতায় হার হ্রাস পায়। হয়েছে? আচ্ছা এবার দেখো, তাহলে এখানে আমরা উষ্ণতা দেখলাম এবং তাপের প্রভাব, সক্রিয়করণ শক্তিটা, এর ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির প্রয়োজন, এর ক্ষেত্রে সক্রিয়করণ শক্তির প্রয়োজন হয় না। হয়েছে? এরপরে দেখো চাপের প্রভাব।
তোমাদের আবার বলছি, এখানে শুধুমাত্র আমরা কি নিয়ে আলোচনা করছি, ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের তুলনা করছি। সেখানে চাপের প্রভাব কার ক্ষেত্রে বেশি কম হয় সেটা আমরা দেখব, বা উষ্ণতার প্রভাব কি হয়। কিন্তু এদের এই যে চাপ, উষ্ণতা এবং পদার্থের প্রকৃতির উপর কিরূপ প্রভাব পড়ে সেটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরে। এখানে জাস্ট আমরা তুলনাটা দেখছি। তাহলে চাপের প্রভাব বলছে, এখানে দেখো চাপ বৃদ্ধিতে উভয় অধিশোষণ বৃদ্ধি পায়। অর্থাৎ চাপ বৃদ্ধিতে এই ভৌত অধিশোষণের হারও বৃদ্ধি পায় এবং রাসায়নিক অধিশোষণের হারও বৃদ্ধি পায়। কেন? কারণ দেখো, অধিশোষণের ফলে এই যে গ্যাসগুলো ছিল, গ্যাসগুলো পৃষ্ঠতলে আটকে গেছে, আয়তন হ্রাস পেয়েছে। তাহলে আয়তন হ্রাস পাওয়ার জন্য তোমার কি হবে, যদি আমরা চাপ বাড়াই তাহলে অধিশোষণের হার কি হবে, বৃদ্ধি পাবে। এরপরে দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আগেই দেখো আমরা বলেছি অধিশোষণ ঘটনাটা কি পৃষ্ঠতলে ঘটে, এবং এটাও বলা হয়েছিল যে এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়লে ভৌত এবং রাসায়নিক উভয় প্রকার অধিশোষণই তোমার কি হবে, বৃদ্ধি পাবে। হয়েছে? এরপরে দেখো একটা ইম্পর্টেন্ট বলবো, আণবিক স্তর। আণবিক স্তর গঠন বলছে, দেখো এই ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি হয়, একাধিক আণবিক স্তরে অধিশোষিত হয়। কিন্তু রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হয়, এক আণবিক স্তরে অধিশোষিত হয়। অর্থাৎ রাসায়নিক অধিশোষণ কি হচ্ছে, এক আণবিক স্তরে অধিশোষণ হয়। জিনিসটা কি খেয়াল করো, ধরো কোনো একটা অধিশোষক, কঠিন অধিশোষক গ্যাসীয় পদার্থকে আকর্ষণ করছে, ফলে এর উপরে গ্যাসের অণুগুলো আটকে রইল। তাহলে গ্যাসের অণু কি করছে, একটা স্তর গঠন করেছে। এবং এটা কার ক্ষেত্রে বলছি, এই ভৌত অধিশোষণের ক্ষেত্রে বলছি। তাহলে এদের মধ্যে কি আকর্ষণ বলতে আবদ্ধ হয়েছে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। বলছে দেখো এর পাশে যে অণুগুলো থাকবে আরো, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি করবে, তার সঙ্গেও ক্রিয়া করবে। হ্যাঁ, মাত্রাটা কম হতে পারে আকর্ষণ বলের, কিন্তু সেই অণুগুলোকেও আকর্ষণ করবে। ফলে এরও পৃষ্ঠতলে আরো এরকম একটা অধিশোষিত গ্যাসের স্তর সৃষ্টি হবে। প্রথম স্তরের সঙ্গে এই দ্বিতীয় স্তরের আকর্ষণ বলের কম বেশি হবে, কিন্তু স্তর সৃষ্টি হবে, কারণ ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল ক্রিয়া করবে। এর উপরে দেখো আবার একটা স্তর সৃষ্টি হতে পারে। অর্থাৎ অধিশোষণটা কিরকম ঘটছে, একাধিক স্তরে ঘটছে। অপরপক্ষে দেখো রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্তর অধিশোষিত হলো, এদের মধ্যে কি হয়েছে, এই অধিশোষক আর অধিশোষিত পদার্থের মধ্যে কি হয়েছে, বন্ধন গঠন হয়েছে। এবার তোমরা জানো বন্ধন গঠনের ফলে আকর্ষণ বল দ্বারা অধিশোষিত হয়েছে। এই বন্ধন গঠনটা সাধারণত কি হয়, খুব দূরের একটা অণুর সঙ্গে বন্ধন গঠন সম্ভব নয়। বন্ধন গঠন কি হয়, তাদের দূরত্বটা কত, তাদের প্রায় পারমাণবিক ব্যাসার্ধর কাছাকাছি থাকতে হবে। তাহলে একটা স্তর অধিশোষিত হওয়ার পরে যে উপরে যে অণুটা আসবে তার সঙ্গে অধিশোষকের দূরত্ব কি হবে, তার পারমাণবিক ব্যাসার্ধের অপেক্ষা অনেক বেশি হয়ে যাবে। ফলে এই দ্বিতীয় যে গ্যাসগুলো আছে
এখানে যে আর যে গ্যাসগুলো আছে সেগুলো এই কাছে এলো, তার সঙ্গে রাসায়নিক বন্ধন ঘটা সম্ভব নয়। তাহলে রাসায়নিক বন্ধন ঘটা সম্ভব না হওয়ার জন্য তোমার কি হবে, এর পৃষ্ঠতলে তোমার দ্বিতীয় স্তর রাসায়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হবে না, অর্থাৎ রাসায়নিক অধিশোষণ কেবলমাত্র এক আণবিক স্তর পর্যন্তই সম্ভব। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা ভৌত অধিশোষণ এবং রাসায়নিক অধিশোষণটাকে নিয়ে পরিষ্কার তাদের পার্থক্য এবং তুলনাগুলোকে আলোচনা করলাম। এরপরের দিন আমরা দেখো অধিশোষকের ওপর যে বিভিন্ন প্রভাব, অর্থাৎ চাপের প্রভাব, তাপের প্রভাব বা অধিশোষিত পদার্থের যে প্রকৃতির জন্য অধিশোষণের মাত্রা যে ভিন্ন ভিন্ন হয়, সেইগুলোকে নিয়ে এরপরে আমাদের আলোচনা আছে। সেই আলোচনাগুলো আমরা এর পরের ক্লাসে করব।